রাত ৮:১৫। ইসলামাবাদের একটা বন্ধ ঘরে বসে আছে কয়েকজন মানুষ। দাউদ, মেজর ইকবাল, খানানি ভাই। বাইরে ট্রাকের সারি। ট্রাকগুলোর ভেতরে কি আছে জানেন? ৬০,০০০ কোটি টাকার নকল নোট। ভারতের বাজার ধ্বংস করার স্বপ্ন নিয়ে নেপাল বর্ডার পেরিয়ে ভারতে ঢোকার অপেক্ষায়। তখন হঠাৎ একজন দৌড়ে ঘরে ঢুকল। ভাইজান, টিভিতে দেখো। স্ক্রিনে ভারতের প্রধানমন্ত্রী মোদি সরাসরি জাতির উদ্দেশ্যে, আজ রাত ১২টা থেকে ৫০০ আর ১০০০ টাকার নোট আর লিগ্যাল টেন্ডার থাকবে না। সেই ঘরে কেউ কথা বলেনি। ট্রাকগুলো বাইরে দাঁড়িয়েছিল, সব তৈরি ছিল, আর এক মুহূর্তে সব কিছু কাগজ হয়ে গেল। কিন্তু এই গল্প শুধু নোটবন্দির না। এই গল্প সেই মানুষটার যিনি পাকিস্তানের শত্রুদের সঙ্গে ৭ বছর ছদ্মবেশে থেকেছেন, যিনি গোল্ডেন টেম্পল টেরর অ্যাটাকের সময় জঙ্গিদের মাঝে ঢুকে তাদের আত্মসমর্পণ করিয়েছেন, যার স্ত্রী জানতেনই না তার বাড়িতে বসে জঙ্গিরা খাওয়া দাওয়া করছে। উনার নাম অজিত ডোভাল, ভারতের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে একজন সাধারণ পরিবারের ছেলে হয়ে উঠলেন ভারতের আসল চাণক্য, আর কিভাবে তিনি ৬০,০০০ কোটির সেই চক্রান্ত ধ্বংস করে দিলেন। সম্পূর্ণ গল্প, লুকানো কিছু নেই। চলুন শুরু করি। ১৯৪৫ সাল ২০শে জানুয়ারি, উত্তরাখণ্ডের পৌড়ি গাড়োয়াল এক সেনা কর্মকর্তার বাড়িতে জন্ম নিল একটি ছেলে। নাম রাখা হল অজিত কুমার ডোভাল। তার বাবা মেজর GN ডোভাল ছিলেন ভারতীয় সেনার অফিসার। মা ছিলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী HN বহুগুণার কসিন। বাবা সেনায় ছিলেন বলে বদলি হতো বারবার। শেষমেশ অজিতের স্কুলের পড়াশোনা হল রাজস্থানের আজমেরে ইন্ডিয়ান মিলিটারি বোর্ডিং স্কুলে। শৃঙ্খলা, সাহস আর দেশপ্রেম, এই তিনটে জিনিস ছোট থেকেই তার রক্তে ঢুকে গিয়েছিল। ১৯৬৭ সালে আগ্রা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর করলেন। তারপর ১৯৬৮ সালে মাত্র ২২ বছর বয়সে প্রথম চেষ্টায় UPSC পাশ করলেন। ভারতের সবচেয়ে কঠিন পরীক্ষা। প্রথম চেষ্টায় IPS-এ নির্বাচিত হলেন। প্রশিক্ষণ শেষে পোস্টিং হল কেরালার কোট্টায়ামে, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হিসেবে। কিন্তু তখন কেউ জানত না এই তরুণ অফিসার কিছুদিনের মধ্যেই সারা ভারতের মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়বেন। ১৯৭১ সালের ২৮শে ডিসেম্বর, কেরালার কান্নুর জেলার তালাশেরিতে নূরজাহান নামে একটা হোটেলের সামনে ঝগড়া শুরু হয়। কারণটা, একটি বাচ্চা ছেলে জুতো ছুঁড়ে মেরেছিল। কিন্তু সেই ছোট কারণ থেকে দুই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে মারামারি শুরু হলো। দোকান লুট হলো, আগুন দেয়া হলো। পুলিশ যেতে ভয় পাচ্ছিল। কংগ্রেসের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কে করুণাকরণ চাপে পড়লেন। তিনি খুঁজছিলেন এমন একজন অফিসার যিনি ভয় পাবেন না এবং ঠান্ডা মাথায় ডিসিশন নেবেন। সিনিয়র অফিসাররা একটা নাম বললেন। স্যার, একজন নতুন অফিসার আছেন, খুব তীক্ষ্ণ বুদ্ধি, খুব সাহসী। নাম অজিত ডোভাল। ২ জানুয়ারি ১৯৭২, অজিত ডোভাল পৌঁছলেন সেই এলাকায়। যেখানে পুলিশ ঢুকতে সাহস পাচ্ছিল না, সেখানে তিনি একা হেঁটে বেড়ালেন। সব দেখলেন, সব বুঝলেন। তারপর তিনি যা করলেন তা শুধু বাহুবলে হয় না। তিনি বুঝলেন দাঙ্গার পেছনে আসল কারণ হল লুট হওয়া জিনিসপত্রের রাগ। তিনি দুই গোষ্ঠীর নেতাদের সাথে আলাদা আলাদা কথা বললেন। লুট হওয়া মালপত্র উদ্ধার করে উভয় পক্ষকে ফিরিয়ে দিলেন, লাঠিচার্জ ছাড়া, গুলি ছাড়া। মাত্র ১ সপ্তাহের মধ্যে দাঙ্গা শেষ হল। সাবেক ডিজিপি আলেকজান্ডার জ্যাকব পরে এই ঘটনার রিপোর্ট লিখেছিলেন। সেই রিপোর্টে অজিত ডোভালের কৌশলের প্রশংসা করা হয়েছিল। দিল্লিতে তার নাম পৌঁছে গেল। প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সরকার তখন ক্ষমতায়। কয়েক মাসের মধ্যেই কেরালা থেকে ডাক এলো দিল্লিতে। ১৯৭২ সালের মাঝামাঝি অজিত ডোভাল যোগ দিলেন ইন্টেলিজেন্স ব্যুরোর ডাইরেক্ট অপারেশন উইংয়ে। গোয়েন্দার জগতে তার প্রথম পদক্ষেপ।
সেই সময় ইন্দিরা গান্ধী ছিলেন চিন্তিত। মিজোরাম তখন আসামের অংশ, সেখানে অনাবৃষ্টির কারণে ফসল হয়নি। মানুষ ক্ষুধার্ত, সরকারের কাছে সাহায্য চাইছে, কিন্তু পাচ্ছে না। লাল দেঙ্গা নামের এক নেতা উঠে দাঁড়ালেন, মিজো ন্যাশনাল ফ্রন্ট তৈরি করলেন। সরকারের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু হলো। বিএসএফের উপর হামলা হলো, ভারতীয় পতাকা নামিয়ে নিজেদের পতাকা তোলা হলো। মিজোরামকে আলাদা দেশ ঘোষণা করা হলো। কিন্তু সরকারের বিপদ ছিল অন্য জায়গায়। লাল দেঙ্গা শক্তির পেছনে ছিলেন 7 জন কমান্ডার, যারা মায়ানমারের পাহাড়ে ঘাঁটি গেড়েছে এবং রয়েছে স্থানীয় জনগণের সমর্থন। সামরিক অভিযান করলে জনগণ ভারতের বিরুদ্ধে যাবে, না করলে আন্দোলন আরও বাড়বে। সরকার ঠিক করল, এবার গোপনে কাজ করতে হবে। পাঠানো হলো ডোভালকে। তিনি নিজেই বলেছিলেন, আমাকে পাঠাও, আমি সামলাবো। অজিত ডোভাল গেলেন মিজোরামে সাবসিডিয়ারি ইন্টেলিজেন্স ব্যুরোর চিফ হিসেবে। 1 সপ্তাহের মধ্যেই তিনি বুঝলেন লাল দেঙ্গা আর সেই 7 কমান্ডারের মধ্যে মতভেদ আছে, সুযোগ এখানেই। ধীরে ধীরে তিনি মায়ানমারের পাহাড়ে ঢুকলেন, সেই 7 কমান্ডারের সাথে মিশলেন, তাদের বিশ্বাস অর্জন করলেন। এমনকি তিনি প্রতিদিন তাদের সাথে মদ খেতেন। একদিন তাদের নিজের বাড়িতে ডেকে মাংস রান্না করে খাওয়ালেন। আর তার স্ত্রী জানতেনই না, যাদের জন্য রান্না করছেন তারা সশস্ত্র উগ্রবাদী, ভারতের শত্রু। 1972 থেকে 1974 2 বছর ধরে অজিত ডোভাল তাদের বোঝালেন, ভারতের সাথে থাকলে মিজোরাম আলাদা রাজ্য হবে, ওরা মন্ত্রী হবে এবং মানুষের সমস্যা সমাধান হবে। আর না হলে একদিন ভারতীয় সেনা এসে সবাইকে শেষ করে দেবে। 7 কমান্ডারের মধ্যে 6 জন রাজি হয়ে গেলেন। লাল দেঙ্গা দুর্বল হয়ে পড়লেন। শেষমেশ ভারত সরকারের সাথে আলোচনায় বসলেন। মিজোরাম আলাদা রাজ্য হল। লাল দেঙ্গা মুখ্যমন্ত্রী হলেন। পরে এক সাক্ষাৎকারে লাল দেঙ্গা নিজেই বলেছেন, ডোভাল আমার 6 জন কমান্ডারকে নিয়ে গিয়েছিল, আমার আর কোনো উপায় ছিল না। এই কাজের জন্য অজিত ডোভালকে দেওয়া হলো প্রেসিডেন্ট পুলিশ মেডেল। সাধারণত এই পুরস্কার দেওয়া হয় 14 বছরের সেবার পরে, কিন্তু তাকে দেওয়া হলো মাত্র 7 বছরের মধ্যে। ব্যতিক্রম করা হয়েছিল শুধু তার জন্য। 1974 সাল, ভারত পারমাণবিক শক্তির পরীক্ষা করেছে। পাকিস্তান চিন্তিত, তারাও পারমাণবিক শক্তিসম্পন্ন রাষ্ট্রের স্বীকৃতি পেতে চায়। তাই ওরা ফ্রান্স আর চীনের সাহায্য নিচ্ছে। উত্তর কোরিয়া ও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ইন্দিরা গান্ধী গোয়েন্দা সংস্থাকে নির্দেশ দিলেন, পাকিস্তানের অন্দরে কি চলছে সেই ইনফরমেশন খুঁজে বের করো আর ওদের থামাও। ভারতীয় গোয়েন্দারা দূতাবাসের আড়ালে পাকিস্তানে ঢুকতে শুরু করলেন। অজিত ডোভাল গেলেন ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি হিসেবে, কিন্তু তার আসল পরিচয় ছিল অন্য কিছু। প্রায় 6 থেকে 7 বছর তিনি পাকিস্তানে ছিলেন। পাকিস্তানের কোহটাতে পারমাণবিক গবেষণা কেন্দ্রের আশেপাশে ফকিরের বেশে ঘুরে বেড়াতেন। এর কোনো এক সাক্ষাৎকারে একবার উল্লেখ করা হয়েছিল কিভাবে পাকিস্তানের নাপিতের দোকান থেকে চুল সংগ্রহ করে ভারতে পাঠানো হয়েছিল ফরেনজিক টেস্ট করার জন্য, এবং কিভাবে পারমাণবিক গবেষণাগারে ভারতীয় গুপ্তচর বসানো হয়েছিল। এই সব মিশনের সাথে অজিত ডোভালও ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। 2 বার ধরা পড়তে পড়তে বেঁচে গেছেন। প্রথমবার ইসলামাবাদের একটা দরগায় যাচ্ছিলেন। একজন লোক তাকে থামিয়ে জিজ্ঞেস করল কানের দুল নিয়ে। দ্বিতীয়বার কাওয়ালি শুনছিলেন। পাশে বসা একজন বলল, তোমার নকল দাড়ি ঢিলা হয়ে যাচ্ছে। 2 বারই সামলে নিলেন, কোনো ভাব প্রকাশ করলেন না, কারণ এটাই ছিল তার সবচেয়ে বড় অস্ত্র। মুখের ওপর কোনো আবেগ আসতে দিতেন না। 1988 সাল, অপারেশন ব্লু স্টারের ক্ষত তখনও শুকায়নি। শিখ সম্প্রদায়ের ক্ষোভ তখনও আছে। ইন্দিরা গান্ধী প্রাণ দিয়েছেন, কিন্তু ইতিহাস আবার নিজেকে পুনরাবৃত্তি করল। খালিস্তান কমান্ডো ফোর্স, ভিন্দ্রানওয়ালা টাইগার ফোর্স, বব্বর খালসা, এই 3টে জঙ্গি দলের সশস্ত্র সদস্যরা স্বর্ণ মন্দিরের 14 নম্বর কক্ষে আশ্রয় নিল। তারা জানত সরকার এখানে ঢুকবে না। রাজীব গান্ধী তখন প্রধানমন্ত্রী। তিনি বললেন, মন্দিরের ভেতরে কেউ যাবে না,
আক্রমণ করা যাবে না, কিন্তু এদের বের করতে হবে। সিআরপিএফ মন্দির ঘিরে রইল, কিন্তু কেউ জানতো না পরবর্তী পদক্ষেপ কী হবে। তখন ডাক পড়ল অজিত ডোভালের। তিনি একা একটা সিদ্ধান্ত নিলেন, ভেতরে না গেলে এই অপারেশন সম্পন্ন হবে না। তিনি রিকশাওয়ালার বেশ নিলেন, মন্দিরের চারপাশে ঘুরলেন, সব দেখলেন। তারপর একদিন তিনি সরাসরি মন্দিরের ভেতরে ঢুকলেন। পাকিস্তানে থাকার কারণে তার উর্দু নিখুঁত ছিল। তিনি জঙ্গিদের বললেন, আমি পাকিস্তানের আইএসআই থেকে এসেছি তোমাদের সাহায্য করতে। আর জঙ্গিরা বিশ্বাস করল। তিনি তাদের বললেন, বাইরে পুলিশ এই জায়গায় আছে, সরকার ভয় পাচ্ছে, এবার কিছু করবে না। জঙ্গিরা খুশি হলো, ভাবলে আমাদের ভেতরের খবর আসছে। কিন্তু আসলে তিনি ভেতরের খবর বাইরে পাঠাচ্ছিলেন। কতজন জঙ্গি কোথায় আছে, নেতাকে, পরিকল্পনা কি, সব তথ্য সংগ্রহ করে এনএসজি কমান্ডোদের দিলেন। তারপর জল আর বিদ্যুৎ বন্ধ করে দেয়া হলো। প্রচণ্ড গরমে ভেতরে অবস্থা ভয়ঙ্কর হয়ে উঠল। 15ই মে জঙ্গিদের শীর্ষ কমান্ডার জগীর সিং পানি খেতে বেরোলেন। স্নাইপার গুলি করল, ভেতরে মনোবল ভেঙে পড়ল। অজিত ডোভাল আবার ভেতরে গেলেন, বললেন, এখন আত্মসমর্পণই সবচেয়ে ভালো সিদ্ধান্ত। 18ই মে সব জঙ্গি অস্ত্র ছাড়া আত্মসমর্পণ করল, একটাও গুলি না চালিয়ে, কোনো নিরীহ মানুষের প্রাণহানি ছাড়া। কিন্তু একটা কথা ভাবুন, যদি একবারও জঙ্গিরা সন্দেহ করত, যদি একটাও ভুল হতো, অজিত ডোভাল নিশ্চিতভাবে প্রাণ হারাতেন। তিনি জানতেন এই ঝুঁকি, তবুও গিয়েছিলেন, কারণ দেশের জন্য এটাই সঠিক পদক্ষেপ ছিল।